মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। শোনো বন্ধু, আমার একটা কথা ছিল। আমি কি আজ রাতে এখানেই থাকবো? না, তোমার বাড়ি যাবে। আমারও ও বাড়িতে একদম ভালো লাগে না ফাতি। ও বাড়িতে আমার জামা কাপড় নেই, কোনো জিনিসপত্রও নেই। আমার বাড়ি হলো কিভাবে? ওটা কখনোই তোমার বাড়ি না। আপাতত একজন গেস্ট হিসেবে ওখানে আছো। বন্ধু, যাই বলো না কেন, তোমার আন্টির সাথে আমাকে থাকতে বলো না প্লিজ। কথা বলবে না। আর আমার আত্মীয়দের বা বন্ধুদের নিয়ে কোনো ধরনের... কোন বন্ধুরা ফাতি? না জেনেব, তেমন কিছু না। তুমি জলদি খাবার শেষ করে বাড়ি চলে যাও। ঠিক আছে। এত রাতে কে এলো? আমি দেখছি। তুমিও এসো। তুমি আমার সাথে এসো জেনেব। কেন? তোমাকে আসতে বলেছি। রিজ বাবা? বাবা? চেঁচিও না, আমি তেওমান। বোঝা গেছে? তেওমান। তুমি আবারও আমাদেরকে বড় একটা বিপদে ফেলবে। এখানে কেন এসেছো? বলুন রিজ বাবা, কেন এসেছেন? চুপ, তোমাদের কাছে জানতে এসেছি। কি জানতে এসেছেন? ওই ছেলেটা তোমাদের সাথে কি করছে? কোন ছেলেটা? ওই আরতান নাকি জানো? আচ্ছা আমি বলছি বাবা। বাবা, আরতানকে তোমার কি দরকার? গুলি করব। কি ব্যাপার, তোমরা দরজা বন্ধ করছো কেন? কারণ বাইরে খুব ঠান্ডা। আর ঠান্ডা বাতাসে সেলিম অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা এবার বলো, অসভ্যটা কোথায়? আমি জানি না আরতান বাবা, কোথায়। তুমি আরতানকে কেন খুঁজছো বলো তো? ওকে কি দরকার? আল্লাহ আল্লাহ, তুমি একজন পলাতক আসামি। তুমি নিজের চিন্তা করো, ওর চিন্তা ছাড়ো। হ্যাঁ বাবা, আপনি আরতানকে নিয়ে চিন্তা করবেন না। আমি ওর মাথা ফাটিয়ে দিয়েছি। তুমি ওর মাথা ফাটিয়েছো? ফাটিয়েছি, সত্যি বলছি না দিদি? হ্যাঁ বাবা, তোমার আর কিছু করার দরকার নেই। ও আরতানের মাথা ফাটিয়ে দিয়েছে, ওকে উচিত শিক্ষা দিয়েছে। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। হ্যাঁ, আপনার জামাই সব সামলে নিয়েছে, চিন্তা করবেন না। আমার উপর ভরসা রাখুন আপনি। তাই নাকি? কথা শোনো, আমি এখন যাচ্ছি, তবে তোমরা ওকে আবার পেলে আমাকে জানাবে। আমি এখন বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, পুলিশ খুঁজতে পারে। হ্যাঁ নিশ্চয়ই। তবে যখনই বদমাশটাকে পাবো, এক মুহূর্ত না ভেবে ওকে ওপারে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, আসছি। বাই বাই। বাই বাই। ফাতি, এখন কি করব? কিছুই মাথায় আসছে না। দরজা লক ছিল। কে এসেছিল? পোস্টম্যান। জৈনব, চলো আরতানকে আমরা বরং রেইস বাবার হাতেই তুলে দিই। আজে বাজে কথা বলো না। কেন? রেইস বাবাকে এমনিতেও অনেক বছর জেলে থাকতে হবে, তাই ওনার হাতে তুলে দেয়াই ভালো। প্লিজ থামো, প্রতিটা মুহূর্ত এমনিতেই ভয়ে ভয়ে কাটছে, তুমি আরো ভয়ের কথা বলছো। না, একটু মজা করেছি। আর করবে না। আজ বাবা যা বলে গেল, আমাদের সাবধানে থাকতে হবে। আরতানকে ভুলেও কোথাও একা ছাড়া যাবে না। অসভ্য একটা ছেলে, মেজাজটা খারাপ হয়ে যায় ওকে দেখলে বা ওর নাম শুনলে। শুধুমাত্র ওর কারণে আমাকে এখন সকাল পর্যন্ত জেগে থাকতে হবে। অহেতুক তুমি জেগে থাকবে কেন? আমরা আমাদের ঘরের দরজা লক করে দেব, এরপর নিশ্চিন্তে ঘুমাবো। ভয়ের তো কিছু নেই। অসভ্যটাকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতেই হবে। ঠিক, কিন্তু কোথায় পাঠাবে? কারো উপর বিশ্বাস নেই, কি সব হচ্ছে দেখছই তো। ঠিক আছে, আমি সব সামলে নেব। এখন তোমরা নিশ্চিন্তে ঘুমো, আমি জেগে আছি, তোমাদের কোনো ভয় নেই।
ডার্লিং, তুমি না ঘুমিয়ে পাহারা দেবে এটা ভাবতেই আমার খারাপ লাগছে। আমি হলাম পরিবারের প্রধান, আমাকে আমার পরিবারকে ঘরে বাইরে সবখানে সুরক্ষিত রাখতে হবে। তুমি হচ্ছ আমাদের হিরো। এসো বাবা, আমরা ঘুমিয়ে পড়ি, এসো। ওই এখানে আবার এইভাবে কে শুয়ে আছে? মুকাদ্দেস, আবার এখানে এসেছো কেন? কাঁপছে। দেখো না আমার কি অবস্থা হয়েছে। সবাই আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। প্লিজ আমাকে তুমি সাহায্য করো। জানো আমার খুব খিদে পেয়েছে, পিপাসা পেয়েছে, সারাদিন কিছুই খাইনি। শেফকেত, সবাই আমার বিরুদ্ধে লেগে আছে, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। তুমি কি চাও তোমার কারণে আমি বিপদে পড়ি? তোমাকে সকালে বলেছি নিজের পথ নিজে খুঁজে নিতে, তুমি আবারও এখানেই ফিরে এসেছো। আর তুমি হচ্ছ মোকাদ্দেস শেখের জিজাদে, তাই না? যাও, চলে যাও, তোমার নিজের পথ খুঁজে নাও। শেফকেত, আমি এই অবস্থায় কোথায় যাব বলো? কোথাও যাওয়ার জায়গা নেই। প্লিজ আমাকে সাহায্য করো। না, যেখানে খুশি চলে যাও, যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও, এখানে আর না। হ্যাঁ, তাই নাকি? তাই যদি আমি যাই তাহলে তুমিও যাবে শেফকেত। আমি কেন তোমার সাথে যাব? কারণ আমি কোথাও গেলে আগে পুলিশের কাছে যাব, তোমাকে ধরিয়ে দেব, পুলিশের হাতে তুলে দেব, আমি এই জায়গাটা জ্বালিয়ে দেব, তোমার সবকিছু পুড়িয়ে দেব। আরে বাহ, মনে হয় তুমি আমাকে হুমকি দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি তোমাকে হুমকি দিচ্ছি। যদি আমাকে সাহায্য না করো তোমার সবকিছু জ্বালিয়ে দেব। শেফকেত, তোমাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। দেখো দেখো দেখো, ওর কথা বলার ধরন দেখো। তুমিও ঠিক তোমার ছেলের মতো, তোমার ছেলে এই কাজই করে। হ্যাঁ, তোমাদের মা ছেলের মধ্যে বেশ কিছু ব্যাপারে মিল আছে। হ্যাঁ হতেই পারে, কারণ আমি ওকে জন্ম দিয়েছি। আমি তো সেটাই বলেছি। চুপ, আবার চুপ। নাও, এটা কি? আরে তোমার মেজাজ ঠান্ডা করার জন্য চা বানিয়েছি। এটা কোনো চা হলো? কোনো স্বাদ গন্ধ নেই, বিশ্রীছি। এটা যে পেয়েছো তাতেই খুশি থাকো। শোনো মুকাদ্দেস, আমাকে আর বিরক্ত করো না, আমি আবারও চা বানাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চেঁচিও না। সুযোগ পেয়ে আমাকে অনেক অপমান করছো। আমার নাম মুকাদ্দেস শেখের জিজাদে, অথচ আমার কি অবস্থা দেখো। তবে এখন একটু ড্রিঙ্ক করতে পারলে মনটা ভালো হয়ে যেত। দোস্ত, হ্যাঁ, চলো আমরা দুজন মিলে একটু ড্রিঙ্ক করি। না, আসলে তোমার সাথে আমার একসাথে চা খাওয়াও ঠিক হয়নি। তুমি আমাকে তোমার মতোই বানিয়ে ফেলছো। তুমি একটা পাগল, আর আমাকেও নিজের মতোই পাগল বানাতে চাইছো। হ্যাঁ শেফকেত, আমাকে পাগল বলছো? তোমার চেয়ে বড় কোনো পাগল আছে? হ্যাঁ শেফকেত, পাগলের সাথে যে কেউ পাগলের মতোই কথা বলে। আমি কেন তোমার সাথে ভালোভাবে কথা বলবো? জলদি বলো, বুঝিয়ে বলো। হ্যাঁ, আমি বড় পাগল। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি বরং চা খাই। হাই দারিম, তোমার জন্য নিজের হাতে চা বানিয়েছি। অনেক ধন্যবাদ ফেরিম। এই চা হবে আমার এই জীবনের সবচেয়ে সেরা চা। শুনে খুশি হলাম। সত্যি আইফের, অবশেষে তোমার হাতের এক কাপ চা খাওয়ার সুযোগ হলো আমাদের। এবার মরেও শান্তি পাবো। তোমাকে অনেক ধন্যবাদ আইফের। অনেক হয়েছে, আর নাড়তে হবে না, থামুন।
হায়দার সাহেব, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই, বলো। হায়দার সাহেব, আপনি এ বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন কবে? হ্যাঁ, হ্যাঁ, আসলে আমরা জানতে চাইছি আপনি কবে আসছেন। আমি সবসময়ই রেডি। যদি চাও এখনই বলতে পারি আইফেরিম। আমি বুঝতে পারছি না, মেয়েরা তোমরা ওকে জোর করো না। না না, আমরা জোর করছি না। তবে আমি চাই বিয়ের প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে আমাদের সামাজিক রীতিনীতি অনুযায়ী সম্পন্ন হোক। তাড়াহুড়ো করে কোনোভাবে একটা অনুষ্ঠান হবে তেমন না। হ্যাঁ, এভাবে না। আমি বলছিলাম কি, রেস চাচাকে ফোন করি, এরপর আপনি এসে রেস চাচার কাছে প্রস্তাব দেবেন। তোমরা যেভাবে বলবে। আচ্ছা বলো, আমি কি কোনো তরুণী মেয়ে? এসবের কি দরকার? তোমাদের কথা ঠিক আছে, তবে শেফকেত এখানে এলে ওর বিপদ হতে পারে। হ্যাঁ, ভাইজান এখানে আসতে পারবে না, পুলিশ জেনে যেতে পারে। ও যদি এখানে না আসতে পারে তাহলে আমরাই যাব। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি। ঠিক আছে, তাহলে আমি শেফকেতকে ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ, এখনই করুন মেরিয়াম চাচি, আপনি এখনই ফোন করুন। আমি এসব বিয়ে শাদীর ব্যাপারে এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। ঠিক বলেছে, আমিও আর দেরি করতে চাইছি না। মেয়েরা, আমি তো বুঝতেই পারছি না, আমি তোমাদের মা নাকি তোমরা আমার মা? মেয়েরা ঠিকই বলেছে আইফের, ঠিক কথাই বলেছে। কারণ শুভ কাজে দেরি করতে নেই হায়দার সাহেব। শুভ কাজ যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। আমিও এ ব্যাপারে সম্পূর্ণ একমত ইয়াদিগার আপা। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, তাহলে আমরা কালই যাব, আর আপনি শেফকেতের কাছে বিয়ের প্রস্তাব দেবেন। নিশ্চয়ই। সত্যি বলতে, মানে আমার কাছে পুরো ব্যাপারটা যেন স্বপ্নের মতো লাগছে, বিশ্বাস হচ্ছে না। কেউ আমাকে চিমটি কাটবে? চুপ আইফের, তুমি চুপ করো। বিয়ের পাত্রীর কথা বলতে নেই। আমি তো এতক্ষণ কোনো কথাই বলিনি, কতক্ষণ চুপ করে থাকবো? শোনো কথা। কখন সকাল হয়ে গেছে, আমার ঘুম শেষ হয়নি ফাতি। তুমি কি সারা রাত এইভাবেই জেগেছিলে? হ্যাঁ, জেগেছিলাম। ওই এরতানকে ঘরে রেখে ঘুমোতে পারিনি। আল্লাহ তোমার ভালো করুক। ওঠো জেনেব, সেলিমকে রেডি করে জলদি অফিসের জন্য রেডি হয়ে নাও। সেলিমকে অফিসে নিয়ে যাওয়া ঠিক হবে না, কাল অনেকবার হাঁচি দিয়েছে, এসির বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে। চিন্তা করো না জেনেব, এছাড়া আর কোনো উপায় তো নেই, বাধ্য হয়েই করতে হচ্ছে। ওকে এরতানের সাথে কোনোভাবেই বাড়িতে রাখা যাবে না। আমার রুমের এসি অন করবো না। বাবা, তুমি কষ্ট পেও না শোনা, কয়েকটা দিন এভাবেই একটু কষ্ট করতে হবে, এরপর বাবা সবকিছু ঠিক করে দেবে, কেমন? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কাণ্ড দেখো, আমার সামনে বসেই গেমস খেলছে। কি বন্ধু, কিছু বললে? না, তোমাকে বলিনি, তুমি গেমস খেলো। এসো। ফাতি, এই ফাইলটা কি একটু চেক করবে? এখানে কাঁচামাল সাপ্লায়ারদের দেওয়া প্রাইস আর প্রোডাক্ট ডেলিভারি লিস্ট আছে, একটু দেখে দেবে প্লিজ। এছাড়া আর কোনো লিস্ট আছে? মিস জানসু, সরি, কি বলছিলে? বলেছি আর কোনো লিস্ট আছে কিনা। না, বাকিগুলো আমি ভালো করে চেক করেছি। আসি তাহলে। বন্ধু, এই মেয়েটাকে ভেরি নাইস, পারফেক্ট। তোমার পছন্দের তো কোনো শেষ নেই, যাকে দেখছো তাকেই ভালো লাগছে। বন্ধু, এভাবে বলো না। আমি আসলে প্রেম করতে চাইছি, আগেও চেষ্টা করেছি, তবে এখন বুঝেছি আমার শ্যামবর্ণের মেয়ে পছন্দ।
ঠিক জেনেব ভাবির মতো। কি? আরে বন্ধু, তুমি ভুল বুঝো না, আমি ভাবিকে নিয়ে কিছু বলিনি। বলছি যে আমারও তোমার মতো শ্যামবর্ণের মেয়েদের পছন্দ। হে আল্লাহ, তুমি আমাকে আরো ধৈর্য দাও। একটা কথা বলি, এই মেয়ের কি বয়ফ্রেন্ড আছে জানো তুমি? ওকে আমার পছন্দ হয়েছে। পারফেক্ট। বলুন মিস জানসু, কি বলবেন? জেনেব, আমাদের সম্পর্কটা যদিও খারাপভাবে শুরু হয়েছিল, কিন্তু এখন ভালো করতে চাই। আমি ভালোর জন্যই বলছি। বুঝলাম না। মানে আমাদের সম্পর্কটা নতুনভাবে শুরু করতে চাই। কারণ? আসলে কোনো কারণ নেই, আমরা এখন জাস্ট বন্ধুর মতো থাকতে চাই। হ্যাঁ, আপনি আর আমি ভালোই বলেছেন। কি বলছেন বুঝতে পারছি না, তবে অবাক না হয়েও পারছি না। অবাক হওয়ার কি আছে জেনেব ডিয়ার? জেনেব ডিয়ার, সবারই একজন এরকম বন্ধু দরকার যার সাথে গোপন কথার কষ্ট শেয়ার করা যায়, তাই না? ও, আমাদের বন্ধুত্ব এত দ্রুত এত গভীরে পৌঁছে গেছে। জেনেব, আমাদের এখন একসাথে থাকা উচিত, নারী শক্তির এক হওয়া উচিত। আচ্ছা, আপনি আর আমি কার বিরুদ্ধে এক হয়ে চলবো? কোনো কিছুর বিরুদ্ধে এক হয়ে চলার কথা বলিনি, দুজন মেয়ে হিসেবে বলেছি। তাহলে আমরা বন্ধু? সাধ্যমতো চেষ্টা করব। দেখো, খুবই ভালো হবে কাজের জন্য। আমারও যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমরা একটা গ্রুপ করতে পারতাম। সরি, মানে আমরা সবাই একসাথে গ্রুপ হয়ে চললে খুব মজা করতে পারবো। আসলে উদ্দেশ্যটা বুঝেছি। আমাকে দ্রুতই বয়ফ্রেন্ড খুঁজতে হবে। তাই? ও, পেয়েছি। ফাতি সাহেবের বন্ধু মাহমুদ সাহেব আছেন না, এখন শুধু জানতে হবে ওনার গার্লফ্রেন্ড আছে কিনা। মানে ওই আর মিস্টার মাহমুদ? হ্যাঁ, ছেলেটা খুব স্মার্ট, হ্যান্ডসাম, আমার জন্য পারফেক্ট। ও, আপনি এখানে? জানসু ম্যাডাম, আপনার জন্য চা এনেছি। আপনাকে রুমে না পেয়ে এখানেই নিয়ে এসেছি। আপনি আগে এই চাটা খেয়ে নিন। গরম পানিতে আদা সেদ্ধ করে বিভিন্ন মশলা দিয়ে স্পেশাল ভাবে বানিয়েছি। এছাড়াও এর সাথে সুন্দর ঘ্রাণ পাওয়ার জন্য ছোট্ট একটু লেবু দিয়েছি। আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক যেটা ভেবেছি। কি ভেবেছো? মানে আপনাকে খুব সতেজ লাগছে। এর কারণ হলো মানে লেবু মানুষের শরীর ও ত্বককে সতেজ রাখে, নির্মল রাখে। তাই প্রতিদিনই আপনার চায়ে লেবু দিই। আপনাকে নির্মল ও সজীব দেখতেও ভালো লাগে। খুবই ভালো লাগছে যে তুমি আমার জন্য প্রতিদিন যত্ন করে চা বানাও। ঠিক আছে, থ্যাংক ইউ। কথা শেষ হলে তুমি কি এবার বাইরে যাবে? জরুরি ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা কথা বলুন। কাজ শেষ, আমি চলে যাচ্ছি। শোনো, তুমি শুনতে পাচ্ছ? আমার ওকে যেহেতু পছন্দ হয়েছে, মাহমুদ আমাকে নিশ্চয়ই পছন্দ করবে। কি করব? তুমি আমাদের মাঝে সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে? আমি? প্লিজ জেনে, প্লিজ সাহায্য করো। আমি হাত জোর করছি, একটু সাহায্য করো, প্লিজ করো। জাঙ্গো, এদিকে। জাঙ্গো, কি খবর? ফাতি মাহমুদের ব্যাপারে শেষ পর্যন্ত কি ভেবেছে? শোনো মুকাদ্দের, মাহমুদের চিন্তা বাদ দিয়ে তুমি তোমার বোনকে নিয়ে ভাবো। মাহমুদের ব্যাপারটা ফাতি সমাধান করবে, ভেবো না। কিন্তু ফাতি কি করবে বলুন? আমি শুধু এই ব্যাপারটাই জানতে চাইছি। কিছু একটা করবে। না ভাই না, মুকাদ্দেসকে ধরিয়ে দেওয়ার জন্য কোনো পুরস্কারের কথা ঘোষণা করা হয়নি। কি হয়েছে ফেমি? সেই সকাল থেকে আমার মোবাইলটা বেজেই যাচ্ছে। মুকাদ্দেসের পুরস্কারের কথা শুনে সবাই উৎসুক হয়ে আছে। হায় আল্লাহ, ব্যাপারটা এমন হবে ভাবতেই পারিনি। এমন হবে জানলে পুরস্কারের কথা বলতাম না। আমি আসলেই কিছু বুঝতে পারিনি। হয়তো ভালো হবে ভেবেই আপনি পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন, তাই এটা নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। আরো ঝামেলা বেড়ে গেল। এই দেখুন, আবার কেউ ফোন করেছে। ধরো না ফেমি, ধরো না। না ভাই, কোনো পুরস্কারের আমি দুঃখিত মেরিয়াম আপা, বুঝিনি। মোবাইল না দেখেই রিসিভ করেছি। বলুন। মুকাদ্দেসকে পেয়েছি। কাল যেখান থেকে পালিয়েছিল এখন সেখানেই আছে। আপনি এখনই চলে আসুন। জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমি এখনই আসছি, এখনই। মুকাদ্দেসকে পাওয়া গেছে। জাঙ্গো, চলো, তোমার আন্টিকে পাওয়া গেছে। চলুন গুলসুম আন্টি, জলদি। আল্লাহ আল্লাহ, তুমি তো
তো দেখছি আমার চেয়েও চালাক আছো। শেফকেত, শুধু আমি ছাড়া কেউ তোমাকে কখনো কোনো ধরনের ঝামেলায় ফেলতে পারবে না। জ্বালিয়ে দেব। তাই নাকি? হ্যাঁ, সবাই নিজের পাওনাটা বুঝবে। ও পাগল হলে আমি আরো বড় পাগল। তাই তো। যদিও মুকাদ্দেস আমার উপর রেগে যাবে, কিন্তু শেফকেত, ওর কথা বাদ দাও। আর আজ রাতে আমরা সবাই এখানে আসবো। কোথায়? এখানে আসবে? তুমি বাড়ি যেতে পারবে না, তাই আমরাই এখানে চলে আসবো। এসব তুমি কি বলছো? তোমরা এখানে আসার প্ল্যান করছো? না না, এখানে আসবে না। আমার এখানে অনেক কাজ আছে, তোমরা এখানে আসবে না। শেফকেত, তোমাকে অভিভাবক হিসেবে কাজ করতে হবে। পরিবারের সবাই আজ রাতে এখানে আসবো। কথা শেষ। কথা শেষ? এখানেই শেষ। ঠিক আছে। মুকাদ্দেস ম্যাডাম, হ্যাঁ, আমাকে পুলিশে ধরিয়ে দেবে। এখন দেখো তোমার কি অবস্থাটা হয়। শয়তানের দল কোথাকার! তোমরা এখানে এসেছো কেন? আমরা তোমাকে নিতে এসেছি ডার্লিং। তুমি তোমার অবস্থা দেখো মুকাদ্দেস, আমাদের জন্য লজ্জার ব্যাপার। মান সম্মান রাখলে না মুকাদ্দেস। আপনারা আমার মান সম্মান নষ্ট করেছেন আম্মা। আল্লাহ যেন আপনাকে অপরাধের শাস্তি দেন। আমাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আমি কি 1 লক্ষ লিরার মূল্যের একজন মানুষ? আপনাদের লজ্জা থাকা উচিত। আমি কোথাও যাব না। অনেক হয়েছে মুকাদ্দেস, তুমি আমাদের যথেষ্ট অপমান করেছো। আর না। শেফকেত, তুমি ওদের ফোন করেছো তাই না? আমিও তোমার কথা পুলিশকে জানিয়ে দেব। এই তোমাকে বলে রাখলাম। আরে থামো, পাগলের কথা কে শুনবে বলো? মুকাদ্দেস, এখন আমাদের সাথে চলো। আমি কোথাও যাব না, আমি পালিয়ে যাব। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। তোমরা আবার কে বলো? আমি চলে যাচ্ছি। বাই বাই। জেনেব, এরতানকে ম্যানেজ করার একটা উপায় পেয়ে গেছি। কিভাবে? জানসুর কাছে পাঠিয়ে দেবো। পাগলটা তোমাকে এই কথা বলেছে না? কি? কে? জানসু। আরে না, আসলে এরতানের জানসুকে পছন্দ হয়েছে। আমি ব্যবস্থা করে দেবো। ফাতি, জানসুরও নাকি এরতানকে খুব পছন্দ হয়েছে। তুমি সত্যি বলছো? অনেক ভালো হলো, তাহলে দুটো ঝামেলাই মিটে যাবে। ওদের ঝামেলায় জড়াতে চাই না। আমরা কিছুই করবো না, বল নিজেই এসেছে। আমরা কি করবো আর গোল হয়ে যাবে। তোমার কি মনে হয় এটা করলে আমরা এরতানের হাত থেকে রেহাই পেয়ে যাব? তাছাড়া জানসুকেও বোঝা যাচ্ছে না। এতেই আমাদের সমস্যার সমাধান হবে। আজ রাতে এরতানকে জানসুর বাড়িতে পাঠিয়ে দেবো, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু আজ রাতে? হুম। আচ্ছা, যা ইচ্ছে করো। তোমার প্ল্যান অনুযায়ী তুমি সবকিছু করো, তবে আমাকে এর মধ্যে জড়াবে না। ঠিক আছে, করবো। আমি এই ব্যাপারটা সমাধান করবো। যা যা করতে হয় আমি করবো, তুমি কোনো চিন্তা করো না। এরতানের জন্য কি তোমার জেলাস ফিল হচ্ছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিছুটা খারাপ হয়েছে। সত্যি? কারণ আমি সারা রাত ঘুমোতে পারিনি। ঠিক। তুমি বিড়ালের মতো সারাক্ষণ পেছনে ঘোরো কেন? আচ্ছা বন্ধু, আমার ব্যাপারটার কি হলো? ওই যে এসো এসো, তোমার জন্য সময় নষ্ট করছি। ওই এসো। ধন্যবাদ বন্ধু। এটা কেমন লাগছে? খুব সুন্দর। আম্মা এটাই পরো, এটাতে তোমাকে দারুণ লাগবে। ওই আমার এখন মাথা ঘুরছে। এটা সুন্দর সুন্দর, এটাও খুবই সুন্দর। মামিস্কো, আমরা 3 ঘন্টা ধরে এখানে বসে আছি। জলদি একটা ড্রেস পছন্দ করে আমাদের রেহাই দাও। এটা কিছুদিন আগে পরেছিলাম, টাইট হয়েছে, আরাম পাইনি। শোনো আইফের, তুমি তো খাবার দেখলে নিজেকে সামলাতে পারো না। সারাদিন একটার পর একটা খেতেই থাকো, তোমার খাওয়া চলতেই থাকে। ইয়াদিগার ফুপি, বিয়ের টেনশন। সত্যি আমি টেনশনে আছি ইয়াদিগার, তুমি আর টেনশন বাড়িয়ে দিও না। আমি দেখছি। আস্তে মামনি, আস্তে। কি করব? এমন বিশেষ দিনে পরার মতো কোনো ড্রেস নেই। আছে কিন্তু পরার মতো না। ওই আইফের, এত মন খারাপ করো না তুমি। আরে তুমি তো এমনিতেই দেখতে অনেক সুন্দর। দেখো দেখো তোমাদের আম্মার মুখটা দেখো। চাঁদের মতো সুন্দর একটা মুখ আমাদের আইফের, মিষ্টি একটা মুখ। এই মুখ নিয়ে ড্রেসের জন্য মন খারাপ করছো?
আমি তো বলেছি, কেন অযথা মন খারাপ করছো? হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত সময় আছে, এর মধ্যে ব্যবস্থা হয়ে যাবে, একদম চিন্তা করো না। হ্যাঁ আম্মা, তাছাড়া ওই হায়দার সাহেব তোমাকে এমনিতেই তো অনেক ভালোবাসে, তাহলে কেন মন খারাপ করছো? তোমাদের ভালোবাসাটাই আসল, ড্রেস কোনো ব্যাপারই না। ঠিক বলেছো সাজিবেদ, তোমার এতটুকু বয়সে এই প্রথম একটা ভালো কথা বলেছো। বুঝতে পারছি না, জীবনটা অদ্ভুত। একটা মেয়ে জীবনে কতবার প্রেমে পড়তে পারে? 2 বার পড়তে পারে। মুস্তফাকে হিসেব করছো কেন? ওকে ধরবে না। এলিপসু, এত বড় বক্সটা কে পাঠিয়েছে শুনি? জানি না, তবে আইফের খালার নামে এসেছে। আমার নামে? খোলো না, ওটা খোলো না, ভেতরে বোমা থাকতে পারে। ওই এসব কি বলছো? বোমা থাকবে কেন? বোমা থাকবে কেন? পাগল কোথাকার! বক্সটা আমার হাতে দাও, খুলে দেখি ভেতরে কি আছে, আর কেই বা পাঠিয়েছে। বিসমিল্লাহ। আই ফেরিম, ঠিক করেছি কিনা জানি না, তবে আমি চাইনি তুমি মার্কেটে গিয়ে কেনাকাটা করে ক্লান্ত হয়ে যাও। তুমি চটের বস্তা পরে এলেও আমার সমস্যা নেই। মানে বলছি, আমাকে ভুল বুঝো না, তুমি যে কোনো ড্রেস পরে আসলেই তোমাকে পরীর মতো সুন্দর লাগবে। আজ রাতে তুমি আমার এক ধাপ কাছে চলে আসবে, তাই আজ রাতে তোমাকে দেখার অপেক্ষায় রইলাম। হায়দার। আরে বাহ, আমি এখনো এমন একজন ভালোবাসার মানুষ খুঁজেই পেলাম না। বুঝলাম না আমার সমস্যা কোথায়। সবকিছু আছে, তবু কিছুই নেই। আইফের ভালো করে ধরো, দেখি কেমন দেখা যায়। দেখি, আমি দেখি। আমার এত খুশি লাগছে যে বলে বোঝাতে পারবো না। দেখি তো, খুব সুন্দর। বক্সটা ওই ঠিকানায় পাঠিয়ে দিয়েছি বস। ভেরি গুড। ফুল আর চকলেট রেডি আছে বস। অনেক ধন্যবাদ তোমাকে। এবার শোনো, দিলবারকে একটা খবর দাও। এখনই দিচ্ছি। হায়দার ভাই, আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। আমাদের ভাবি কিন্তু খুব ভাগ্যবতী। না না, আসলে আমি খুব ভাগ্যবান। জীবনে এই প্রথম একজন মহিলা আমাকে এতটা ভালোবেসেছে। ভয় পাইনি, ভালো মন্দ দেখেনি। আমি ভালো না, খুব জেদি, চলার পথও সহজ না, তবুও ও আমাকে ভালোবাসে, ঘৃণা করেনি। আমি হয়তো ওর ভালোবাসার যোগ্য না, এজন্যই নিজেকে ভাগ্যবান বলছি। আমি ভাগ্যবান। সবকিছু আইফারের জন্য। মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তোমরা দুজন আমার একটা কাজ করে দেবে। নিশ্চয় করবো রেস। তোমরা আমার জামাই ফাতির স্বভাব তো জানো, আর জেনেবকে তো আরো ভালো করে জানো। ওরা দুজন আমাকে না জানিয়ে কিছু একটা করছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছি না। তবে ধারণা করছি ব্যাপারটা এরতানকে নিয়ে। হ্যাঁ, আমরাও জানি। আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। তোমরা কিভাবে জানলে? বলছি, শুনুন রেস, আসলে হয়েছে কি, ওরা এরতানের ব্যাপারটাই লুকিয়েছে। তবে ও এখন আর এরতান না, ও এখন মাহমুদ হয়ে গেছে। এসব তুমি কি বলছো? বুঝিয়ে বলো। কথা শোনো কামিল, ওরা যেহেতু রেসকে কিছু বলেনি, এর মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের এভাবে জানিয়ে দেওয়াটা ঠিক হবে না, তাই না? আমি এখন পর্যন্ত রেসের কাছে কিছু গোপন করিনি। আপনার কাছে কখনো কিছু গোপন করেছি? না। রেস, জানেন কি হয়েছে? আপনার জামাই মানে আমাদের ফাতি এরতানকে পিটিয়েছে। তাই নাকি? ফাতি পিটিয়েছে এরতানকে? ইচ্ছে মতো মেরেছে, যত রাগ ছিল মিটিয়েছে। এমন মার মেরেছে এরতানের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এর মানে ফাতি সত্যি কথাই বলেছিল। অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো,
অসভ্যটা এখন কোথায়? আমরা কিছু জানি না। কেন জানবো না? অবশ্যই জানি। ফতে যেখানে যে এরতানকে ওর সাথে নিয়ে যায়, এরতান ফাতির সাথেই থাকে। এবার মুখটা বন্ধ কর কামিল। আমার কথা শোনো, অসভ্যটাকে আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা, যেভাবেই হোক নিয়ে আসবো। অনেক হয়েছে কামিল, থামো এবার। তুমি বাধা দিচ্ছ কেন? মানে বলছি রাইস, আপনি কিছু মনে করবেন না। আমরা দুজন এখন ফাতির অফিসে কাজ করছি। ওর মাধ্যমে আমরা অফিসে কাজের সুযোগ পেয়েছি, আমরা টাকা উপার্জন করছি। এরতানকে ধরিয়ে দিয়ে ফাতির সাথে কিভাবে প্রতারণা করব? কোন সাহসে এমন কথা বললে? কে তোমাকে পেয়েছে? কে মানুষ করেছে? হ্যাঁ, তোমরা আমার কাছেই বড় হয়েছো, তাই আগে আমার কাজ করবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার কাজ করবে, বোঝা গেছে? যাই হোক, তোমরা এখন কাজে যাবে, এরপর ফাতিকে অনুসরণ করবে। ওই অসভ্যটাকে আজ রাতে যেভাবেই হোক আমার এখানে নিয়ে আসবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝেছি রেস। ঠিক আছে, এবার এসো তোমরা। জলদি চলো জেবাত। চলো জয়। কামিল। আচ্ছা মাহমুদ, এবার বলো তুমি আসলে কে, আর এতদিন তুমি কোথায় ছিলে? আমি কিছু মনে করতে পারছি না জানসু। কোনো কিছুই মনে করতে পারছো না? না, আমার কিছুই মনে নেই। তবে ফাতি খুব সুন্দরভাবে আমার জীবনের গল্পটা বলেছে। বলছি, আল্লাহর ভালো করুক, আমাকে সাহায্য করছে। আমি তোমার গল্পটা শুনতে চাই মাহমুদ। সত্যিই শুনবে? আসলে আমি তোমাকে বিরক্ত করতে চাইছি না জানসু, কিন্তু তুমি যখন শুনতে চাইছো তাই বলছি। আমার জীবনটা খুব কষ্টের ছিল, কষ্টে বড় হয়েছি। আমার জন্ম হয়েছিল বিদেশে, কষ্টের শুরু সেখান থেকেই। আমার মা ক্যারোলিন আমাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। বাবা মুর্তাজা মায়ের এই শোক সইতে না পেরে মনের কষ্টে একদিন আত্মহত্যা করলেন। মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলাম। আমার একটা বোনও ছিল, নাম মামুরে। এতিম ভাইয়ের দেখাশোনার জন্য আমার বোন মাথায় আলগা চুল লাগিয়ে জোকার সেজে, জোকারের ড্রেস পরে নিউ ইয়র্কের রাস্তায় আমাকে নিয়ে ঘুরে বেড়াতো, শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য আর ছোট ভাইটার দেখাশোনা করার জন্য। এরপর একদিন আমি আর বলতে পারবো না জানসু, খারাপ লাগছে। আর বলতে হবে না, আমারও খারাপ লাগছে। এত কষ্ট করেছো তুমি। হ্যাঁ, অনেক কষ্ট করেছি, তবে এখন ভালো আছি জানসু, অনেক ভালো আছি, আর কষ্ট নেই। এখন আমার একাকিত্ব দূর করার জন্য একজন জীবন সঙ্গী দরকার। এখন থেকে আমি তোমার পাশে আছি। সবাই বলে আনন্দ ভাগাভাগি করলে নাকি বেড়ে যায়, আর দুঃখ ভাগাভাগি করলে কমে যায়। এখন থেকে সুখে দুঃখে সবসময় তোমার পাশে আছি। তোমার জীবনের সবকিছু খুলে বলতে পারো। এটাই চাইছিলাম জানসু, শুধু এটাই চাইছিলাম, একজন জীবন সঙ্গী খুঁজছিলাম। ফাতি, কি করছো? আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে জেনেব। খুব নিখুঁতভাবে প্ল্যানটা কাজে লেগেছে, ওদের বন্ধুত্ব হয়ে গেছে। তোমার মাথা ঠিক আছে? কেউ দেখলে বলবে বস অন্যের দরজায় আড়ি পেতে থাকে। নেই তো, সবাই চলে গেছে। চুপ করো তো, এসো। জেনেব, ভয়ের কিছু নেই, সবাই বাড়ি চলে গেছে, অফিসে কেউ নেই। আরে তোমরা এত রাতে আবার এখানে কি করছো? ফাতি, বলছিলাম মাহমুদকে বাড়িতে নিয়ে যাই, রাতে ওখানেই থাকবে। কারণ ওর কারণে ঝামেলা আছো, তাই ওকে আমাদের ওখানে নিয়ে যাই, আমরাই দেখে রাখবো। তোমরাও চিন্তামুক্ত থাকবে। দরকার নেই, লাগবে না, আমার অন্য একটা প্ল্যান আছে। হ্যাঁ, খুব ভালো, তাহলে চলো আমরা সবাই বাড়ি চলে যাই। সবাইকে শুভরাত্রি। কিন্তু ফাতি, কোনো কথা বলবে না, আসতে পারো। আচ্ছা আসি। আমার কথা শোনো কামিল, আমাদের বস এখন ফাতি, তাই আমরা ফাতির সাথে প্রতারণা করতে পারি না। কিন্তু ভাই, আমাদের প্রধান বস তো রেস। চুপ থাকো, একদম চুপ। এসো। তো ফাতি, তোমার প্ল্যানের পরের অংশ কি? তুমি কি সারা রাত দারোয়ানের মতো ওদের দুজনকে পাহারা দেবে বলে ভাবছো? না জেনেব, আমার অন্য একটা প্ল্যান আছে। প্ল্যানটা একটু পুরনো ধাঁচের হলেও কাজ হয়ে যাবে। তুমি বাড়ি চলে যাও, আমি আসছি।
এবার কিছুক্ষণ বসবে? হ্যাঁ নিশ্চয়ই। ফাতি আমাদের এখানে নিয়ে এসে খুব ভালো করেছে, অনেকদিন এখানে আসা হয়নি। ভালো করেছো বন্ধু, আমিও এইসব ক্লাবে অনেকদিন আসিনি। তুমি শেষ কবে এসেছিলে? জানি না, আমার মনে নেই। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা একসাথে এসেছি, তুমি, আমি, ফাতি। আমি আর থাকবো না, চলে যাব। বন্ধু এখনই কোথায় যাবে? মাত্রই তো এলাম। তোমরা দুজনেই তো জানো জেনেব এখন প্রেগনেন্ট, তাছাড়াও শরীরটাও ভালো না, তাই আমাকে এখন যেতে হবে। ওকে একটু ম্যানেজ করতে বলো না প্লিজ। ম্যানেজ করছে। আচ্ছা ঠিক আছে, জেনেব ভাবি বাড়িতে একা, এই অবস্থায় ওকে একা রাখা একদম ঠিক হবে না, তুমি যাও। ঠিক আছে, তোমরা তাহলে এখানে বসে আনন্দ করো, দুজন দুজনের খেয়াল রাখবে। আমি তাহলে উঠি। বন্ধু দাঁড়াও, একটু কথা আছে, আমি এখনই আসছি। বন্ধু, হ্যাঁ আমার হয়তো আজ রাতে একটু ফিরতে দেরি হতে পারে, বুঝতেই পারছো। ফেরার দরকার নেই, তোমার জায়গায় আমি হলে সত্যি বলছি এত সুন্দর রাতটা কখনোই মিস করতাম না। আচ্ছা মাহমুদ, এটা রাখো, ধরো। না বন্ধু, টাকা লাগবে না। নিতে বলেছি, আমরা বন্ধু না? নাও, থাকো, এখন আসছি। আল্লাহ, তুমি বুঝতে পেরেছো কামিল? অল্পের জন্য আমরা বেঁচে গেছি, একটু হলেই ফাতির কাছে ধরা পড়ে যেতাম। এখনো সময় আছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। তুমি এমন সুযোগ হাতছাড়া করবে? আরে এরতান ভেতরে একা আছে, এই সুযোগ ওকে ধরে নিয়ে চলে যাবো। এসো জলদি যাই। কোথায় যাচ্ছো? দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? কেন, আমি ক্লাবে যাচ্ছি। শুধু কাপড়রাই যেতে পারে। এর মানে কি আমরা পারবো না? কিছু মনে করবেন না, এসো কামিল আমার সাথে, এসো, বুঝিয়ে বলছি। কাপল মানে কি বলো তো? হায় আল্লাহ, মানে এসব ক্লাবের ভেতরে ঢুকতে হলে সাথে গার্লফ্রেন্ড থাকতে হয়, এটাকে ওরা কাপল বলছে। এটা খেলার স্টেডিয়াম না যে টিকিট কাটবে আর হুড় হুড় করে ভেতরে ঢুকে যাবে। ফাতি আর এরতান কিভাবে ঢুকেছে? হ্যাঁ আমি জানি না কিভাবে, কোনো একটা উপায় ঢুকেছে। তাহলে এখন তুমি কি করবে? বাড়িতে চলে যাব কামিল, এই কাজ করতে পারবো না। শোনো, আরে এটা ফাতির সাথে প্রতারণা করা হবে, পরে কিন্তু এর মাসুল দিতে হবে। হ্যাঁ না, আমি এই কাজ না করে বাড়ি ফিরবো না, যেভাবে হোক করবো। যত বড় বিপদই হোক আমি হাল ছাড়বো না, আমি আমার রেসের আদেশ অমান্য করবো না। কামিল কেন বুঝতে পারছো না? আমাদের রেস এখন ফাতি, আমরা ফাতির অফিসেই কাজ করি। কখনো না জেভাত, আমাদের একমাত্র বস হলো শেফকাত রেস। উনি ছাড়া যদি অন্য কোনো রেস থাকে সেটা হলো জৈনেব রেস, এছাড়া কাউকে মানবো না। এসো আমার লক্ষ্মী সোনা, আমার স্মার্ট বয়। শোন ফাদিক, সেদিন কি হয়েছে? ওর ডায়াপার চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু ও কোনোভাবেই করবে না। আজকাল প্রায়ই এমন করে। আচ্ছা যাই হোক, এরপর এটা সেটা কত কিছু বলে পড়ানোর চেষ্টা করলাম, তবুও সে পড়বে না। হঠাৎ দেখি চুপ হয়ে গেল, কারণ কোথাও একটা মিউজিক বাজছিল। খেয়াল করে দেখলাম ও মনোযোগ দিয়ে ওই মিউজিকটা শুনছে। এই সুযোগে আমিও আরাম করে ওর ডায়াপার চেঞ্জ করে দিয়েছি। লক্ষ্মী সোনাটা এখন মিউজিক শোনাও শিখে গেছে। ওরে আমার লক্ষ্মী বাবাটা, তোমার মিউজিক শুনতে এত ভালো লাগে। উফ জেনেব শোন, আমরা যদি একসাথে থাকতাম তাহলে ওর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারতাম, দেখতাম। সেটা তো তুই বাসায় থেকেও পারিস। কদিন আগে সেমানুর আমাদের একটা সুন্দর মুহূর্তের ভিডিও করেছিল, ওটাকে আমরা একটা শিশু ডিসকভারি অনলাইন প্রতিযোগিতায় শেয়ার করেছি, ওখান থেকেই দেখিস। দাঁড়া তোকে দেখাচ্ছি, দেখ কতজন আমাদের ভিডিওতে লাইক দিয়েছে। হ্যাঁ, সেলিম এখন ডায়াপার পরবে। তুমি মিউজিক শুনতে থাকো, আমি ডায়াপার চেঞ্জ। দেখেছো তুমি? ঠিক আছে বাবা। লক্ষ্মী বাবা, তোমার মিউজিক শুনতে খুব ভালো লাগে। ওরে আমার লক্ষ্মী সোনাটা, এসো আমার কাছে এসো, তোমাকে খুব মিস করি। মামা তোমাকে অনেক ভালোবাসে, অনেক মিস করে। লক্ষ্মী মামনি কত সুন্দর একটা ড্রেস পরেছে। নতুন বরকনের জন্য পরেছি। তাই নাকি? আমার স্মার্ট মামনি তো। হ্যাঁ, তোমাদের হবু বরকনের কি অবস্থা বলো? ভালো আছি ভাইজান, ভালো। তোমাকে পেয়ে আরো ভালো লাগছে রেস। আমার অবস্থা একবার ভাবুন হায়দার ভাইজান, আমরা আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, কিন্তু আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল। মুখ বন্ধ রাখো দিলবার, এমন একটা শুভ মুহূর্তে আমাকে রাগিও না। দিলবার খালা, দিলবার খালা শোনো,
আমার মনে হয় যে এখানে আমাদের কারোর সেই সৌভাগ্য নেই আমার বিয়ের অনুষ্ঠান দেখার, এমনকি এলিপসেরও না। কোন সাহসে আমাকে নিয়ে ব্যঙ্গ করছো অসভ্য মেয়ে? ভুল কি বলেছি? শাজিবেদ, কথা শোনো, মন দিয়ে শোনো। এমন শুভ মুহূর্তে আমাকে রাগিও না। চুপ করে বসে থাকো এখানে। ওকে ভালো করে বোঝাও আইফের, বোঝাও। তুমিও চুপ থাকো দিলবার, চুপ। এবার বুঝতে পেরেছে ওরা দুজন সবসময় তোমাকে নিয়েই ঝগড়া করে। আম্মা, আমার কি করার আছে? আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। বলো আমরা কোন কারণে এসেছি সেটা শুরু করো না ভাইজান। ঠিক বলেছো, আমিও শুরু করতে চাইছি আদিগার। মানে তোমরা এখানে বিয়ের একটা রীতি পালন করতে এসেছো, তাই না? তাই এখানে বেশি সময় নেওয়ার দরকার নেই। কনেকে জিজ্ঞেস করো বিয়েতে রাজি আছে কিনা, রাজি হলে চলে যাও। শেফকেত, কি ভুল বলেছি হায়দার? এখানে বেশিক্ষণ থাকলে ঝামেলা হতে পারে। রেস ঠিকই বলেছে। আচ্ছা তাহলে জলদি শুরু করি, আমার অপেক্ষা করতে পারছে না। এসব তুমি কি বলছো ফাদিক? সবার সামনে আমাকে লজ্জায় ফেলো না। আরে না না, ভেবো না।